রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাসের সংকট, সিএনজি স্টেশনে গাড়ির লম্বা লাইন। আমরা সিরিয়াল ধরি 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও পার হয়ে যায়, গ্যাস নিতে পারি না। আমরা ইনকাম করবো না, গ্যাস লমো গোটা দিন পর আমরা। প্রচন্ড ঠান্ডা ও সরবরাহ লাইনে জরুরি কাজ চলায় গ্যাসের চাপ কম, বলছে তিতাস। ওইটার কারণে আমাদেরকে ওই ট্রান্সমিশন লাইন থেকে গ্যাস নেওয়া এখন বন্ধ রাখতে হয়েছে। চরম গ্যাস সংকটের পরও থেমে নেই অবৈধ সংযোগ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের, ৩রা মার্চ আদালতে হাজির হতে সমন জারি। এই মামলায় রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ, মন্তব্য মির্জা ফখরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের 29 ছাত্র জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য, জানালেন প্রক্টর। চলছে বহিষ্কারের প্রক্রিয়া। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই, দাবি বিমানমন্ত্রীর। জানালেন যাত্রীদের পরিচয় নিশ্চিত সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় তীব্র শীতে বিপর্যস্ত জীবনযাত্রা। গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড। এবং দাবি আদায়ে পেশাজীবীদের কর্মবিরতিতে জিম্মি সেবা গ্রহণকারীরা। বাধ্য হয়ে এই কর্মসূচি, বলছেন আন্দোলনকারীরা। প্রতিবাদের ভাষা হিসেবে বিকল্প পন্থা বেছে নেওয়ার পরামর্শ। তীব্র গ্যাস সংকটে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। শহরের অধিকাংশ এলাকায় এখন চুলা জ্বলে রাত 10টার পরে। রাতে ঘুমানোর সময় হলে নগরবাসীকে অপেক্ষা করতে হয় রান্নার জন্য। দিনের পর দিন এ দুর্ভোগে পোহাতে হচ্ছে নগরবাসী। তিতাস কর্তৃপক্ষ বলছে, প্রচন্ড ঠান্ডা ও সরবরাহ লাইনের সংস্কার কাজ চলায় গ্যাসের চাপ কম, তবে শিগগিরই কেটে যাবে এই দুর্ভোগ। শীতের প্রকোপ যত বাড়ছে ততই বাড়ছে গ্যাসের সংকট। গত কয়েকদিনে এই সংকট তীব্র থেকে তীব্রতর হয়েছে। সারাদিনের কর্মব্যস্ত মানুষ রাতে বাসায় গিয়ে অপেক্ষা করেন গ্যাসের জন্য। মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা সহ অধিকাংশ এলাকায় রাত 10টার পর কিছু সময়ের জন্য গ্যাস থাকলেও সারাদিন চুলোয় আগুন জ্বলে না। এ কারণে ক্ষুব্ধ নগরবাসী বলছেন, এরকম চলতে থাকলে জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। যত দ্রুত সম্ভব সংকট সমাধানের দাবি তাদের। সকালে চলে যায় গ্যাস আর আসে হচ্ছে গিয়ে রাত 10টার পরে কি 11টার পরে এরকম। আমরা যারা গৃহিণী, আমাদের তো রান্না বান্না সমস্যা আছে। পরিবারও যখন গরম খাওয়ার দরকার সেটা তো পাচ্ছে না, সেই ঠান্ডা সব মিলেই খুব খারাপ অবস্থার ভিতরে। যেটা ব্যবহার করে আমরা অভ্যস্ত, সেটা যদি না থাকে তাহলে কিভাবে আমরা চলতে পারি। এদিকে তীব্র শীত আর বাখরাবাদ সিদ্ধিরগঞ্জ ট্রান্সমিশন লাইন সংস্কার কাজ চলায় ঢাকা শহরে এই সংকট দেখা দিয়েছে বলে জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবারের মধ্যে সমস্যা সমাধান হবে বলে আশ্বাস তাদের। কয়েকটি কারণে স্বল্প চাপ দেখা দিয়েছে। তার মূল কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডাতে গ্যাসটা সংকুচিত হয়। সংকুচিত হলে কিছুটা প্রেশারও কমে যায়। ঢাকাতে সাপ্লাইটা বাখরাবাদ সিদ্ধিরগঞ্জ ট্রান্সমিশন লাইনটা বন্ধ থাকার কারণে, মেনটেন্যান্সের কারণে ঢাকার সাপ্লাইটা কিছুটা কম আছে। এটা কালকের মধ্যে আশা করা যায় ঠিক হয়ে যাবে। এদিকে গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতেও দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ লাইন। তবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ অনেকের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী বাড্ডার লিংক রোড এলাকায় আছেন রিপোর্টার সজল দাস এবং চট্টগ্রামের টাইগার পাস এলাকায় আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি ঢাকায় সজলের কাছে। সজল, আপনি কেমন দেখছেন গ্যাসের সংকট কেমন তীব্র হয়ে উঠেছে?
সংকট চলছে, সেই গ্যাস সংকটের প্রভাব কিন্তু বাড্ডাতেও পড়েছে। আমি এই মুহূর্তে রাজধানীর বাড্ডা লিংক রোডে রয়েছে ইশরাত। এই লিংক রোডের একটি বাসায় রয়েছে। লিংক রোডের এই বাসাটিতে এসে আমি যেটা জানতে পেরেছি যে গত কদিন ধরেই গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। গ্যাসের সংকট যদিও তাদের আরো আগে থেকে ছিল। আমি বাসায় আসার পরেই এখানকার যিনি গৃহিণী রয়েছে তার সাথে কথা বলেছিলাম। এর বাইরেও আমি মোহাম্মদপুর সহ পুরান ঢাকা, মিরপুর এর আশেপাশে আরো বেশ কিছু এলাকায় ঘুরে দেখেছি। প্রত্যেকটি এলাকাতে আসলে গ্যাসের তীব্র সংকট রয়েছে এবং গৃহিণীরা বলছেন যে গ্যাস না থাকার কারণে তারা তাদের যে দুপুরের খাবার এ সহ রাতের খাবার পুরো বিষয়টি তারা গ্যাস ছাড়াই তাদেরকে আসলে দিন পার করতে হচ্ছে এবং যে কারণে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখানে আমার সাথে একজন গৃহিণী রয়েছেন, আমি একটু তার সাথে কথা বলবো। আসলে আপনি একটু বলবেন যে কি ধরনের সমস্যার মধ্যে পড়ছেন আপনারা? আজকে 4-5 দিন ধরেই গ্যাস নাই, একদম খাওয়া দাওয়া বন্ধ, বাসায় গেস্ট আসলে চলে যায়, বাচ্চাদেরও কোনো কিছু হচ্ছে না, স্কুলেও যেতে পারছে না, এই আর কি চলতেছে। এই সমস্যা আপনাদের কতদিন ধরে চলছে? প্রায় 4-5 দিন ধরে চলতেছে। আর আসলে ব্যাপারটা কি যে কখন গ্যাস থাকে এবং কখন আসে কখন যায় এই ব্যাপারটা? এটা হলো 8টার মধ্যে গ্যাস চলে যায় আর আসে রাত 11টায়, এর আগে আর গ্যাস আসে না। তো ইরশাদ, আপনি শুনছিলেন যে তিনি যেটি বললেন যে সারা দিনই গ্যাস থাকে না, যে কারণে তাদেরকে রান্না সহ আরো যে দৈনন্দিন কর্মকাণ্ড রয়েছে খুবই সমস্যা সৃষ্টি হচ্ছে এবং চুলা না জ্বলার কারণে আপনি জানেন ইরশাদ, ঢাকা শহরে পানি একটি বড় সমস্যা। বেশিরভাগ পরিবারই পানি ফুটিয়ে তারা পান করে থাকেন। এই কারণে আসলে যে খাবার পানির একটি সংকট কিন্তু রয়েছে। এই কারণেই যেহেতু গ্যাস নেই তারা পানি ঠিকমতো ফুটিয়েও নিতে পারছেন না। এর বাইরে আমি মোহাম্মদপুরে এবং মিরপুরে গিয়েছিলাম। মিরপুরের একটি পরিবারের সাথে কথা হলো। তারা যেটি অভিযোগ করছেন যে গত 2-3 দিন ধরে তারা আসলে কলা রুটি খেয়ে রয়েছেন, এমন একটি অভিযোগও তারা করেছেন। এর বাইরে পুরান ঢাকায় আমি গিয়েছিলাম, সেখানেও কয়েকটি স্টুডেন্টদের শিক্ষার্থীদের মেস ঘুরে দেখেছি। সেখানেও তারা বলছেন যে গত কয়েকদিন ধরে তাদের মেসে রান্না বন্ধ হয়ে রয়েছে। তো আমি আজ সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তীব্র শীত, যে কারণে গ্যাস সংকুচিত হচ্ছে, যে কারণে গ্যাসের চাপ কিছুটা কম রয়েছে এবং এর বাইরে তিতাস গ্যাসের যে বাখরাবাদ স্টেশন রয়েছে সেখানে মেরামতের কাজ চলছে, যে কারণে হয়তো কিছুটা সমস্যা হচ্ছে এবং গ্যাসের চাপ কিছুটা কম এবং আগামী 2-1 দিনের মধ্যেই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে বলে তারা আমাদেরকে দাবি করছেন তারা আমাদের কাছে। যদিও তারা বলছেন যে এই যে সাময়িক সমস্যাটা হচ্ছে, সাময়িক সমস্যার কারণে তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছেন। এর বাইরে আজকে সকালে আমি গিয়েছিলাম ধানমন্ডি এলাকায়, সেখানেও দেখেছি একই অবস্থা। এর বাইরে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় রয়েছে এই একই সমস্যা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে তাদের জোনের ভিতরে যে অংশটুকু রয়েছে ময়মনসিংহ এবং ঢাকা জোন, অর্থাৎ বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তর ঢাকা, এই বৃহত্তর এই 2 জেলায় এই 2 অঞ্চলে যে গ্যাসের সমস্যাটি রয়েছে, তিতাস গ্যাস বলছে যে তাদের এই সমস্যা খুব শিগগিরই দূর হবে এবং আগামীকালের মধ্যে তারা এই সমস্যার সমাধান করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। এবার আমরা যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী কমল দে। যেটা বলছেন যে তীব্র গ্যাস সংকটের মুখে পড়ে বন্দরনগরী চট্টগ্রামে যে নাগরিক জীবনযাত্রা তা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। গৃহস্থলী থেকে শুরু করে সিএনজি স্টেশন সব জায়গায় এখন তীব্র গ্যাস সংকট। আপনি জানেন এই বন্দরনগরী চট্টগ্রামে প্রতিদিন প্রায় 50 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। এর মধ্যে ঘনফুট গ্যাস সিস্টেম মাত্র 20 থেকে 25 কোটি ঘনফুট তারা গ্যাস সরবরাহ করতে পারছে। আর এর ফলে কিন্তু এই গ্যাস সংকট দেখা দিচ্ছে। আমরা দেখেছি গৃহস্থলী যে রয়েছে সেখানে তেমন কোনো কাজ করার ছিল, সকাল থেকে গ্যাস পাওয়া যায় না, মধ্যরাতে মূলত গ্যাস আসে, তখন তাদেরকে রান্নাবান্না করতে হচ্ছে। অপরদিকে যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেখানে দেখেছি আমরা দীর্ঘ যানবাহনের সারি, কারণ গাড়িগুলো অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা এই গ্যাস সংকটের জন্য। এক্ষেত্রে যেখানে আমরা জানেন যে সকাল বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংযোগ থাকে না, তো বন্ধ রাখতে হয় এবং যে বাকি সময়গুলো রয়েছে সেখানে তখন আর গ্যাসের তেমন চাপ থাকছে না। এর ফলে যানবাহন যেগুলো রয়েছে সেখানে তারা ঘন্টার পর ঘন্টা আটকা পড়ছে। আমরা বেশ কিছু যানবাহন চালক এবং মালিকের সাথে কথা বলেছিলাম, তারা বলছে প্রায় 3 থেকে 4 ঘন্টা তাদেরকে লাইনে অপেক্ষা করতে হয়। এমন দেখেছি আমরা গত মধ্যরাতে লাইন দিয়ে দাঁড়িয়েছে, সকালবেলা গ্যাস নিয়েছে, এমন যেমন ঘটনা ঘটেছে। আবার ভোর রাতে সে লাইন দিয়ে কিছুক্ষণ আগে গ্যাস নিয়েছে, এমন অনেক চালককে আমরা পেয়েছি। তারা বলছেন তাদেরকে প্রতিদিন প্রায় 450 থেকে 800 টাকা পর্যন্ত সিএনজি ভাড়া দিতে হয় মালিককে, কিন্তু দিনের বাকি একটা বিশাল একটা সময় তাদেরকে অপেক্ষা করতে হয় এই সিএনজি স্টেশন গ্যাসের জন্য। তারপরে তারা তেমন কোনো আয় করতে পারছে না। অপরদিকে কিন্তু সিএনজি স্টেশন যেহেতু
কাঙ্ক্ষিত গ্যাস পাওয়া যাচ্ছে না। সিএনজিগুলো স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে, সেখানে কিন্তু রাস্তায় তেমন যাত্রীরাও তেমন যানবাহন পাচ্ছে না। অর্থাৎ একটি মানে চরম একটি মানে অনিয়ম বা বিশৃঙ্খলার মধ্যে চলছে এই যানবাহন ব্যবস্থাটা। কারণ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সিএনজির গ্যাসের জন্য। আবার সেই যে কারণে যারা সিএনজি না পেলে তাদের গাড়ি চলছে না, আবার যাত্রীরাও কিন্তু রাস্তার মধ্যে অপেক্ষা করছে যানবাহনের জন্য। অর্থাৎ বলা যায় এই গ্যাস সংকটের মুখে যে নাগরিক যে জীবনযাত্রা, সেই নাগরিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে। এই ক্ষেত্রে বাসাবাড়ি যারা রয়েছেন তারা বলছেন তারা দিনের বেলা কোনো গ্যাস পায় না, যে কারণে তাদেরকে রাতের বেলা রান্না সারতে হচ্ছে। এবং অনেক সময় দেখা যায় মধ্যরাতে রান্না সারতে, আবার কিছু কিছু সময় আছে মধ্যরাতে গ্যাস পাওয়া যায় না। বিশেষ করে নগরের যে আবাসিক এলাকাগুলো রয়েছে, আমরা দেখি যে খুলশি আবাসিক, হালিশহর, বাকলিয়া, জামাল খান, আশকাদিগির পারপা যে এলাকা, আগ্রাবাদ সিডি এলাকা, সেখানেও কিন্তু এক ধরনের পরিস্থিতি বিরাজ করছে। বাসাবাড়িতেও গ্যাস নেই, তাদেরকে বিভিন্ন হোটেল বা এর থেকে খাবারগুলি খেতে হচ্ছে। অপরদিকে সিএনজি স্টেশনগুলিতে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত গ্যাস। অর্থাৎ নাগরিক যে জীবনযাত্রা, সেই নাগরিক জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে গ্যাস সংকটের কারণে। তো এখন পর্যন্ত ইশরাত এ ছিল চট্টগ্রামে গ্যাস সংকটের যে পরিস্থিতি, তার সর্বশেষ। দর্শক, চট্টগ্রামের টাইগার পাস এলাকা থেকে কমল দে এবং ঢাকার বাড্ডা থেকে সজল দাস আমাদেরকে জানাচ্ছিলেন ঢাকা ও চট্টগ্রামের গ্যাসের যে সংকট চলছে সে সম্পর্কে সবশেষ খবর। সারা দেশে চরম গ্যাস সংকট চললেও থেমে নেই অবৈধ সংযোগ দেওয়ার কাজ। মিরপুরে পল্লবীর কালাপানি এলাকায় মসজিদ মাদ্রাসার নাম করে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে সময় সংবাদের দল ঘটনাস্থলে গেলে তিতাস গ্যাসের কর্মকর্তারা এসে অবৈধ সংযোগ দেওয়ার কাজ বন্ধ করে দেয়। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তিতাস গ্যাস। স্থানীয়রা অভিযোগ করেছে, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম দিয়ে তিতাস গ্যাসের অনুমতি ছাড়াই গ্যাসের সংযোগ নিচ্ছিল স্থানীয় প্রভাবশালীরা। এর মাধ্যমে ৩০০ অবৈধ লাইন দেওয়ার পরিকল্পনা ছিল বলেও জানান পল্লবীবাসী। সময় সংবাদের দল ঘটনাস্থলে অবৈধ গ্যাস লাইন নেয়ার বিষয়ে জানতে চাইলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। এমনকি গ্যাসের লাইন নিতে তিতাস গ্যাসের অনুমতির প্রয়োজন হয় না বলেও দাবি তাদের। আমাদের ওয়ার্ডে গ্যাসটার লাইন টেনে আমাদের এলাকার মানুষকে কষ্ট দেওয়া, বা আমরা যেখানে গ্যাস পাই না সেখানে গ্যাস আমাদেরই সংকট, সেখানে তারা গ্যাস কীভাবে না জেনুইনলি হোক সরকারিভাবে লাইনটা দেখ, তারা পাবে গ্যাস, সবারই পাওয়ার প্রাপ্য। এখন এখানে মাদ্রাসার নাম দিয়ে তারা যেটা নিচ্ছে অবৈধ এটা, কারণ ওনারা মসজিদ মাদ্রাসার জন্য নিচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই মসজিদ মাদ্রাসা এখানে কোনো লোকজন নাই। আমার অন্য সংসদ সদস্য সব রেকমেন্ডেশন করছে। আচ্ছা আচ্ছা, এই কাগজের মধ্যে যে যেহেতু কোনো বাড়িতে কানেকশন হচ্ছে গ্যাসের লাইন দেওয়ার কেউ না, কেউ না, উনি না যে মানে এখন পারমিশন নাই, আপনি বোরিং করে রাখতেছেন, পারমিশন ছাড়া বোরিং কিভাবে করে? আপনি এটা বন্ধ করুন, আপনি এটা বন্ধ করেন, পরে কথা বলছি, পরে বন্ধ করুন, সমস্যা নাই। না না সমস্যা, বন্ধ করুন, এটা বন্ধ করুন না। আপনি আপনার কাগজপত্র আগে দেখেন, তারপর কথা বলুন আমার সঙ্গে। বন্ধ করেন আপনি কাগজপত্র কারণ বন্ধ বন্ধ। নিয়মটা হচ্ছে আপনার তিতাস গ্যাসের পারমিশন লাগবে, সিটি কর্পোরেশনের পারমিশনে তো গ্যাসের লাইন দেওয়া যায়, ঠিক আছে? এটা অফিসিয়ালি পারমিশন লাগে, অফিসিয়ালি ভাবে করতে হয়, কিন্তু এটা কোনো অফিসিয়ালি পারমিশন নাই। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এই মামলায় সমন জারি করেছেন আদালত। আগামী ৩রা মার্চ তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদারের আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমেদ মেহেদি। শুনানি শেষে বেলা 11টায় সমন জারি করেন আদালত। এর আগে গত রোববার বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বেগম খালেদা জিয়া শহীদদের প্রতি অবজ্ঞাপূর্ণ বক্তব্য রেখেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তার এই বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। মাননীয় আদালত এই শহীদদের প্রতি অবজ্ঞাপূর্ণ বক্তব্য এবং জাতির পিতাকে কটাক্ষ করার বিষয়টি আমলে নিয়ে বেগম খালেদা জিয়াকে সমন জারি করেছেন। এদিকে মামলা দায়ের পর বিএনপি পন্থী আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এই সময় রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা দায় করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। এই সরকার এটা মামলাবাজ সরকার। বেগম জিয়ার বিরুদ্ধে আপনারা জানেন, যখনই তিনি কোনো বক্তব্য দেন, তারেক রহমান কোনো বক্তব্য দেন, সারা বাংলাদেশে ঢাকা সহ
একের পর এক মামলা হচ্ছে, তারই ধারাবাহিকতা আজকে এই মামলা করা হয়েছে। এই মামলা করার অধিকার তার নাই যিনি মামলা করেছেন, এবং বেগম খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহিতার কোনো অভিযোগ তার বিরুদ্ধে আসে না, তারপরও আজকে মামলার সমন দেওয়া হয়েছে। গত 21 ডিসেম্বর রাজধানীতে মুক্তিযোদ্ধাদের এক অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করেন বেগম জিয়া। এরপর এ নিয়ে দেশজুড়ে তোড়পাড় শুরু হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি থেকে সরিয়ে দিতেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে সরকার। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক দলের প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শহীদের সংখ্যা নিয়ে বেগম জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহের ছিটে ফোঁটা নেই মন্তব্য করে তিনি আরও বলেন, এই মামলা পরিহাস ছাড়া কিছু নয়। 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, কোনোদিন কোনো নির্বাচনে হারেননি, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা। এটা পরিহাস ছাড়া আর তো কিছু নয়। সভাতে বক্তব্য রেখেছেন, কি বক্তব্য রেখেছেন? তার মধ্যে রাষ্ট্রদ্রোহিতার চিহ্ন মাত্র নেই, তারপরে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। বেগম জিয়া বাইরে থাকলে, বেগম জিয়া রাজনীতিতে থাকলে, বেগম জিয়া রাস্তায় বেরোলে তাদের টনক নড়ে যায়, তখন তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। সেই জন্যই বেগম জিয়াকে তারা সরাতে চায়, রাজনীতি থেকে সরাতে চায়। দেশে দাবি আদায়ের উপায় হিসেবে প্রায়ই কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দিচ্ছেন বিভিন্ন পেশাজীবীরা। বেতন বৈষম্যের অভিযোগে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালনের পর মামলা বাতিলের দাবিতে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে 5 দিন চিকিৎসা সেবা বন্ধ রাখেন চিকিৎসকরা। সেবা গ্রহণকারীদের জিম্মি করে দাবি আদায়ের এ ধরনের পন্থা সমালোচনা করে বিকল্প উপায় খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। কুমিল্লা থেকে আসছি, এমন ডাক্তার না বলছেন যে আমি ভীষণ সমস্যাটা আছি। ব্রেন স্ট্রোক আর হার্ট স্ট্রোক, দুটোই স্ট্রোকের রোগী যদি এভাবে ভুগে তাহলে তো মরে যাবে। এ ছবি বলে দেয় ডাক্তার না পাওয়ায় ঠিক কতটা অসহায় হয়ে পড়েছেন দূর থেকে আসা রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা বাতিলের দাবিতে গত 20 থেকে 24 জানুয়ারি 5 দিন ধরে চট্টগ্রামের প্রায় সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা। তবে গণমাধ্যমে এ ধরনের চিত্র উঠে এলেও তা অস্বীকার করেছেন আন্দোলনরত চিকিৎসকদের সংগঠন বিএমএ মহাসচিব। ম্যাচ রিজেক্ট করার জন্য তাকে অপারেশন করে ম্যাচটা বের করতে হয়েছে, এবং যে চিকিৎসক বের করেছেন তিনিও রোগীদেরকে বুঝিয়েছেন যে এটা স্বাভাবিক নিয়মে হয়ে থাকে, এটা চিকিৎসকের কোনো ত্রুটি নেই। তারপরেও যে রোগীর লোকেরা মামলা করেছে, তো চট্টগ্রামে যা শুরু হয়েছিল যেভাবে, তখন চিকিৎসকদের পক্ষে আর সম্ভব হচ্ছিল না যে বেসরকারি পর্যায়ে তারা চিকিৎসা দিয়ে নিরাপত্তা বোধ করতে পারেন। এছাড়া অষ্টম পে স্কেলে বৈষম্যের অভিযোগে সম্প্রতি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে টানা 9 দিন ক্লাস নেওয়া বন্ধ রাখেন শিক্ষকরা। ফলে ক্ষতির শিকার হন শিক্ষার্থীরা। ভর্তি হওয়ার সাথে সাথে মাত্র 2-3 দিন ক্লাস করার পরে হঠাৎ বিরতি। আমরা এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। তবে পেশাজীবীদের এ ধরনের কর্মসূচি নিয়ে ভিন্ন মতামত রয়েছে তাদের পেশার সাথে সংশ্লিষ্টদের। তারা বলছেন, প্রতিবাদের ভাষা হিসেবে ভিন্ন কর্মসূচি বেছে নেওয়া উচিত। নেগলিজেন্সের জন্য হচ্ছে, অসহিষ্ণু হয়ে যাচ্ছে, সহিষ্ণুতার সঙ্গে সব বিচার করে সব দিক বিবেচনা করা উচিত। যারা আন্দোলন করছেন, নেতৃত্ব দিচ্ছেন এবং যাদের কাছে তাদের আবেদন, তারা দ্রুত বিষয়টি উপলব্ধি করবেন। এক্ষেত্রে আন্দোলনকারী ও প্রশাসনের অসহিষ্ণুতাকে দায়ী করে উভয় পক্ষকে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তারা। দীর্ঘস্থায়ী হোক, কিন্তু সমস্যা। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। অধ্যাপকের গাড়ি চাপায় 2 জন নিহতের ঘটনায় সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। নিরাপদ শ্রম ও অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি 2016 এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, 2006 সালে এ সংক্রান্ত যে নীতিমালা ছিল তাতে আরও 6টি নতুন নির্দেশনা দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতিকে আরও আধুনিকায়ন করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি 2016 এটি মন্ত্রিসভায় পাশ হয়েছে। এখানে 6টি নীতি নির্দেশনা রয়েছে। এক হলো নিরাপদ অভিবাসন উৎসাহিতকরণ ও নিশ্চিতকরণ,
2 হচ্ছে অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সুরক্ষা। 3 অভিবাসী কর্মীদের সুযোগ সুবিধা ও কল্যাণ নিশ্চিতকরণ। 4 নারী কর্মী অভিবাসন। 5 জাতীয় উন্নয়নের সাথে অভিবাসনকে সম্পৃক্তকরণ এবং 6 নম্বর সম অভিবাসনের সুষ্ঠু পরিকল্পনা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। অনেক এলাকাতেই দিনের বেলায়ও দেখা যাচ্ছে না সূর্যের মুখ। এক্ষেত্রে দিনভর হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এরকম অবস্থায় শীতের বস্ত্রের অভাবে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আর হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তদের চাপ বেড়েছে। আবহাওয়া অফিস বলছে আজ ভোর 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে 6 ডিগ্রি সেলসিয়াস। ব্যুরো প্রতিবেদক এবং জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডায় স্থবিরতা নেমে এসেছে কুড়িগ্রামে। দিনের আলোতেও যেন সন্ধ্যা নেমে এসেছে। দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। পথে ঘাটে কমে গেছে মানুষের উপস্থিতি। খড়কুটো জ্বালিয়ে শীত মোকাবেলার চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। পাবনায় শীতের তীব্রতা আরও বেড়েছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। একই সাথে ঘন কুয়াশায় দিনভর দেখা যায়নি সূর্যের মুখ। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঘন কুয়াশা পড়ছে উত্তরের জনপদ পঞ্চগড়ে। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল মানুষ। রাজশাহীতে কুয়াশায় ঢাকা পড়েছে সকালের সূর্য। ভোর 6টার দিকে বাতাসের আর্দ্রতা ছিল 99%। কাজকর্মে যোগ দিতে না পেরে দুশ্চিন্তায় রয়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। গাইবান্ধায় শৈত্য প্রবাহে বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ঠান্ডাজনিত রোগের কারণে হাসপাতালে বেড়েছে রোগীদের ভিড়। এই অবস্থায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। লাইন দিছে, ঔষধ খাওয়াইতেছে, তারপরে তো পায়খানা কমতেছে না। যথাসাধ্য চেষ্টা করতেছি বাচ্চাদেরকে সুস্থ করে তোলার। এদিকে শরীয়তপুরে কমে গেছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি। শিক্ষকরা বলছেন ঘন কুয়াশা ও শীতের কারণে ঘর ছেড়ে বের হচ্ছে না কোমলমতি শিক্ষার্থীরা। কুয়াশার কারণে আমরা স্কুলে আসতে পারি না ঠিকমতো। চারদিক কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকছে, রাস্তাঘাটে কিছু দেখা যাচ্ছে না। কুয়াশার কারণে আর কি ছাত্রছাত্রী অনেকেই কম আসতেছে এবং আমাদের বিক্রি অনেকই কম। এখন এই 2 দিন যাবৎ ঘন কুয়াশার কারণে ছেলে মেয়েদের উপস্থিতি একটু। যশোরে কুয়াশা কম থাকলেও ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। তবুও শীতকে উপেক্ষা করে কর্মস্থলে ছুটছেন তারা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। এছাড়া রংপুর, টাঙ্গাইল, বরিশাল ও নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সাবিত সারোয়ার, সময় সংবাদ। প্রধান বিচারপতির বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে শিল্পকলা একাডেমিতে ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের স্মরণ সভায় তিনি একথা বলেন। প্রধান বিচারপতির বক্তব্যে বিভ্রান্তি ছড়িয়েছে, যা রাষ্ট্রীয় সহনশীলতার পরিচয় দেয় না বলেও মন্তব্য করেন সুরঞ্জিত সেনগুপ্ত। কোন জায়গায় সংবিধানে লেখা আছে যে রিটায়ারমেন্টের পরে গিয়া যদি জাজমেন্ট লেখে এটা অবৈধ হয়ে যাবে? উনি ওই যে নিজস্ব কোন্দল মানিককে ধরতে হবে, জাতীয়ভাবে বিতর্ক সৃষ্টি করবেন এটা আমরা আশা করিনি। এটি অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার কাজ হয়েছে। আপনি প্রধান বিচারপতি, আপনার প্রতি সম্মান রেখেই আমি বলতেছি, কথাবার্তা অত্যন্ত সংযতভাবে বলতে হবে। আজীবন বহিষ্কার করতে 29 জন ছাত্রের বিস্তারিত তথ্য খুঁজছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজনেস স্টাডিজ বিভাগের এসব ছাত্র নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য। সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। এখনও দেশের কর্পোরেট দুনিয়ার নিয়ন্ত্রণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি থেকে বেরিয়ে যাওয়া মেধাবীদের হাতে। শুরু থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের নজর এর দিকে। এখানকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল, নিষিদ্ধ হওয়ার পরও কৌশলে এখানে তৎপর হিজবুত তাহরির। আমাকে কখনো বলে নাই যে তারা হিজবুত তাহরির, এবং কিন্তু আমি হিন্ট পাইছি বা আশেপাশের বড় ভাইদের কাছ থেকে জানছি, ওনাদের ক্লাসমেট থেকে শুনছি। এরপর আবার মনে করেন এই যে মানে তাদের কথাবার্তায় বুঝতে পারছি। হিজবুত তাহরিরের একটা লিফলেট আমিও বিজনেস ফ্যাকাল্টিতে দেখেছি। হ্যাঁ, আমি দেখেছি যে আমরা 5002 রুমে যখন এক্সাম দিতে গেলাম, গিয়ে দেখি যে এক্সাম ডোরটা বন্ধ।
এই বন্ধ ডোরের মধ্যে একটা লিফলেট লাগানো দেখলাম যে হিজবুত তাহরির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সকল সেক্টরের টপ লেভেল ম্যানেজমেন্টে যারা আছে বেশিরভাগই আমাদের ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট, তো দেশের বাইরেও তাদের অনেক যোগাযোগ, হয়তোবা তারা এই জন্যই টার্গেটটা করতে পারে। রোববার রাতে সিন্ডিকেটের সভায় যে 16 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে হিজবুত তাহরিরের 6 জনও রয়েছেন। বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির সিসিটিভিতে তৎপরতায় ধরা পড়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা। ওই ফ্যাকাল্টির আরও 29 জন ছাত্রের হিজবুত তাহরিরে জড়িত থাকার প্রমাণ পেয়েছে প্রক্টর অফিস। এর মধ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন বিভাগের 20 ও 21তম ব্যাচের 8 জন ছাত্র রয়েছেন ফিন্যান্স ও অ্যাকাউন্টিং বিভাগের 4 জন করে এবং ম্যানেজমেন্ট বিভাগের 2 জন ছাত্র। মার্কেটিং বিভাগের সবচেয়ে বেশি ছাত্র 11 জনের বিরুদ্ধে হিজবুত তাহরিরে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এই ছেলেটিকে মহসিন হল থেকে আমরা আটক করেছিলাম, সেও ছিল বিজনেস ফ্যাকাল্টিরই ছেলে। তো তার কাছে যে কাগজগুলো আমরা পেয়েছি সেই কাগজে সেখানে আমরা দেখেছি 26 জনের লিস্ট, কে কোন ডিপার্টমেন্টের, সেই বিষয়গুলো আলাদা আলাদা করে লিখে ডিন মহোদয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, তাদেরকে যদি পাওয়া যায়, তারা যদি আমাদের ছাত্র থাকে, তাদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। 2005 সালে দেশে হিজবুত তাহরিরের তৎপরতা নিষিদ্ধ করে সরকার। তাদের যে লিফলেট। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া প্রশ্ন তুললেও উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়া বিমানবন্দরগুলোর নিরাপত্তায় যাত্রীদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ প্রতিনিধি দল জানুয়ারি মাসের প্রথম 2 সপ্তাহে কয়েক দফা সফর করেছে বাংলাদেশ। এর মধ্যে অস্ট্রেলিয়া যাত্রীবাহী বিমানের নিরাপত্তা বাড়াতে পদক্ষেপ গ্রহণের জন্য 12 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয় সরকারকে। এছাড়া একই বিষয়ে যুক্তরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছে। তবে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সরকার পশ্চিমা দেশগুলোর পর্যবেক্ষণগুলো আমলে নিয়ে অনেক বিষয় ইতিমধ্যে সমাধান করেছে। যে সমস্ত প্রশ্ন তারা তুলেছিলেন সেগুলো আমরা মোটামুটি সমাধান করেছি। তারা আমাদের যে অবজারভেশন দিয়েছেন সেই অবজারভেশনগুলো আমরা মিট আপ করেছি। এখন তারা দেখবে আবার ফাইনালি কি হবে তারা জানাবে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার পর দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো নিরাপত্তা জোরদার করতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। যে কোনো বিমানবন্দরে বাংলাদেশের, এটা আন্তর্জাতিক হোক কি অভ্যন্তরীণ হোক, ঢুকতে হলে আমরা যাত্রীদেরকে তাদের টিকিট দেখাতে হবে, যাত্রীকে আইডেন্টিফাই করতে হবে যে উনি কে এবং কোন ফ্লাইটে উনি যাবেন। এটা আমরা একদম এন্ট্রান্সে চেক করছি। আমাদের যে একটা কনকোর্স হল বা কমন প্যাসেঞ্জার এরিয়া বলে একটা জায়গা আছে, সেখানে প্রবেশটা আমরা নিয়ন্ত্রণ করছি। উদ্দেশ্য হলো যে যাত্রীরা যাতে নিরাপদ থাকে। ডগ স্কোয়াড ইউজ করছি আমরা, এক্সপ্লোসিভ ডিটেকশন মেশিন ইউজ করছি। প্রত্যেকটা যাত্রীর প্রত্যেকটা ব্যাগ, প্রত্যেকটা সুটকেস, অ্যাকম্পানিড হোক আনঅ্যাকম্পানিড হোক, 2 বার করে চেক করা হচ্ছে। দেশে কয়েকটি সন্ত্রাসী হামলা ও 2 বিদেশি নাগরিককে হত্যা এবং কয়েকটি দেশে দূতাবাসের সতর্কতা জারির পর গত 26 অক্টোবর থেকে বিমানবন্দরগুলো নিরাপত্তা জোরদার করেছে সরকার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের বায়ু দূষণ ও রাসায়নিক পদার্থ নিঃসরণ বন্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে জানাতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি জুবাইর রহমান ও বিচারপতি খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন। একই সাথে বায়ু দূষণ ও রাসায়নিক পদার্থ নিঃসরণ বন্ধে কেন কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে 4 সপ্তাহে রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি এই রুলের জবাব দিতে বলা হয়েছে 4 সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট 8 কর্মকর্তাকে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের গাড়ি চাপায় 2 জন নিহতের ঘটনায় তার শাস্তি দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী। এ সময় ব্যানার নিয়ে অধ্যাপক আরিফুল ইসলামের শাস্তির দাবিতে মানববন্ধনে অংশ নেন তারা। পলাতক অধ্যাপককে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি মৌন মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। শনিবার দুপুরে অধ্যাপক ডক্টর আরিফুল ইসলামের ব্যক্তিগত গাড়ির চাপায় এক কলেজ শিক্ষক সহ 2 জনের মৃত্যু হয়। এই ঘটনায় গতকাল রাতে জালালাবাদ থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেছে নিহত কলেজ শিক্ষক আতাউর রহমানের পরিবার। বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবার বা পুলিশের কাছে উনি ওনার দায় স্বীকার করবেন, কিন্তু আমরা একদিন সময় দিয়েছি, উনি সেটা করেন নাই। উনি
বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসেন নাই এবং কিলো রোডে যে গাড়িটা চালানো হচ্ছিল সেটা কিন্তু আসলে লাইসেন্স ছিল না, আর তিনিও ড্রাইভিং লাইসেন্স কিন্তু নেননি। আর এরকম একটা রাস্তায়, এরকম একটা জনবহুল একটা রাস্তায় হঠাৎ করে মানে ড্রাইভিং শেখাটা এটা নিশ্চয়ই মানে অন্যায়। দুজন মানুষের জীবন কিন্তু চলে গেছে। আমরা চাই যে উনি খুব দ্রুত আইনের আওতায় আসুক। এই ঘটনার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। রাজধানীর উত্তরায় আবারও এক আদিবাসী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে তরুণীর বাসায় যায় শফিউল্লাহ দেওয়ান নামে অপরিচিত এক যুবক। পরে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। এক পর্যায়ে মেয়েটি বাসা থেকে বের হয়ে আসে। পরে দক্ষিণখান থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করে মেয়েটি। তিনি জানান, ওই যুবক তার অপরিচিত। আদিবাসী ওই মেয়েটি উত্তরার একটি পার্লারে কাজ করতেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আজমপুর দেওয়ানবাড়ির একটা ছেলে, ওর নাম হলো শফিউল্লাহ দেওয়ান। তাকে ধর্ষণ, সে যখন বাহির থেকে আসে, এসে ঘরের ভিতরে সম্ভবত কাজ করছিল। এই সময় ওই ছেলেটা ঘরের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়, তাকে টানাছড়া করে আর কি। এটুকুই আমাকে বলেছে। আমি তাদেরকে বলেছি যে আপনার একটা অভিযোগ লিখে দেন, আমরা আইনগত ব্যবস্থা নেব। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে হেফজ বিভাগের শিক্ষার্থীকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় শিশুটি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে এই ঘটনায় মামলা দায়ের হলেও এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত শিক্ষক। তবে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানালো পুলিশ। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 18 জানুয়ারি ভয়ভীতি দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর সহিলপুর উলুমে শরিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের এক শিক্ষার্থীকে একটি নির্জন কক্ষে ডেকে নেয় শিক্ষক খালিদ সাইফুল্লাহ। স্বজনদের অভিযোগ, এ সময় ওই শিক্ষার্থীর ওপর পাশবিক নির্যাতন চালায় সে। বিষয়টি ধামাচাপা দিতে শিশুকে আটকে রাখে মাদ্রাসার অধ্যক্ষ। ঘটনার 4 দিন পর মাদ্রাসা থেকে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে গেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। যে ঘটনা ঘটছে এটা আগেকার দিনে বর্বর যুগের ঘটনা ঘটছে। এমন শাস্তির দরকার যেন নজিরবিহীন শাস্তি। হাসপাতালের চিকিৎসকরা জানান, শিশুটিকে সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটাকে আমাদের মেডিকেল টার্মে সোডমি বলা হয় আর কি, অর্থাৎ একটা ছেলেকে বলাৎকার করা যেটাকে বোঝায়। থানা থেকে যদি তাকে ভিকটিম হিসেবে এখানে হাজির করা হয়, তাহলে আমরা আমাদের প্রসিডিউর মতো তার ব্যবস্থা নিব। এই ঘটনায় গত 23 জানুয়ারি সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করে নির্যাতিত শিশুর পরিবার। এই মামলার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিব, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত শিক্ষক। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দুপুরের সময় আরও থাকছে। তুষার ঝড় বন্ধ হওয়ায় নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি রাজ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি, তবে সাবধানে চলাফেরার পরামর্শ কর্তৃপক্ষের। শিডিউল বিপর্যয়ে 1,500-এর বেশি ফ্লাইট। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই খাদ্যদ্রব্য উৎপাদনের লাইসেন্স নিয়ে বিষাক্ত মশার কয়েল তৈরি করছে আশুলিয়ার আশরাফ ফুড প্রোডাক্টসের কারখানা, যেখানে ব্যবহৃত রাসায়নিকে ক্ষতির আশঙ্কা থাকলেও কোনো রকম সুরক্ষা ছাড়াই কাজ করছেন শ্রমিকরা। যদিও কারখানা মালিকের দাবি, বিএসটিআই আর স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়েই চলছে তার প্রতিষ্ঠান। তবে জেলা প্রশাসন বলছে, অনুমোদনহীন মশার কয়েল উৎপাদন আর বিক্রি দুটোই বন্ধে কাজ করছে সরকার। জুবায়ের ফয়সালের রিপোর্ট। একটা মশার কয়েল পড়তে যত সময় লাগে, ততটুকু সময় আপনি যদি সেখানে অবস্থান করেন, তাহলে আপনাকে ঠিক 137টা শিকের যেটুকু ক্ষতি করে সেই পরিমাণ ক্ষতি করতে পারে। আপনি ঠিকই শুনেছেন, একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের এই সতর্কবার্তা আপনাদেরই জন্য, যারা মশা তাড়ানোর জন্য প্রতিনিয়তই বাজার থেকে কিনে আনছেন কয়েল নামক প্যাকেট ভর্তি বিষ। কিন্তু প্রশ্ন হলো, এসব ক্ষতিকর কয়েল বাজারে আনছে কারা, আর তাদের অনুমতিই বা দিয়েছে কে? উত্তরের সন্ধানে সময় সংবাদ খুঁজে পায় আশুলিয়ার প্রত্যন্ত গ্রাম তৈয়বপুরের একটি কয়েল কারখানা। আশরাফ ফুড প্রোডাক্টসের লাইসেন্স নিয়ে যেখানে দৈনিক উৎপাদিত হচ্ছে 6,000-এরও বেশি বিষাক্ত মশার কয়েল। শুধু তাই নয়, বিকট গন্ধ আর গুমোট পরিবেশের টিনশেড কারখানাটিতে যে গোটা দশেক শ্রমিক কাজ করছেন, তাদের স্বাস্থ্য সুরক্ষায়ও নেই কোনো ব্যবস্থা। কিন্তু এত সব অনিয়মের পরও উল্টো সাবলীলভাবেই কারখানা মালিকের দাবি, সরকারি অনুমোদনেই চলছে তার ব্যবসা। লাইসেন্স ছিল আশরাফ ফুড প্রোডাক্টস নামে, তখন কেমিস্টের লগে ফিল্ড অফিসারের লগে যোগাযোগ করলাম, পরে
ঠিকমার শিল্প মন্ত্রণালয়ে যোগাযোগ করলাম, পরে বলছেন আপনার ওইটার নামে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। যা ডিপার্টমেন্টে যেভাবে দিব আমার সেভাবে নিতে হবে, আমার তো এখানে কোনো হাত নাই, আমার এখানে হাত আছে, তাহলে তো আমি সবকিছু করতে পারতাম। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এ ধরনের কারখানা নিয়ন্ত্রণ কিংবা বন্ধের ব্যাপারে সরকারের অবস্থান কি, প্রশ্ন ছিল ঢাকা জেলা প্রশাসকের কাছে। এমন সব কয়েল তৈরি করছে যেগুলো খুব স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, এটা অ্যাট সোর্স আমরা অভিযান চালাতে চাই যেখানে তৈরি হয়, এটি একটা। আর দ্বিতীয় হচ্ছে আমরা ওই বড় বড় দোকানগুলোতে বা যারা হোলসেল করছে সেই সব জায়গায় আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যাবেন। তবে এসব ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি খুচরা বিক্রেতাদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। জৌলুসারিয়ে অনেকটাই বারোয়ারি মেলায় পরিণত হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছরই এই মেলায় অংশ নিচ্ছে হাতে গোনা কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান। তাছাড়া কমছে বিদেশি ক্রেতাও। দেশি কিংবা বিদেশি সব অংশগ্রহণকারীদেরই পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। দেশি বিদেশি বাণিজ্য ও ব্যবসায়ীদের একটি মিলন মেলা সৃষ্টির লক্ষ্যে 21 বছর আগে আয়োজন করা হয়েছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কালের পরিক্রমায় আজ মেলার পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মেলায় অংশগ্রহণকারী সংখ্যাও। তবে নামে আন্তর্জাতিক হলেও পুরো মেলা ঘুরে একজনও বিদেশি ক্রেতা খুঁজে পাওয়া যেমন দুষ্কর, তেমনি সরাসরি বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে রয়েছে নগণ্য। আর পণ্যের মান নিয়ন্ত্রণে খুব একটা সচেতন নয় দেশি প্রতিষ্ঠানগুলো। আমরা বিভিন্ন মার্কেট থেকে আনি, বাইরে থেকে কিছু মাল আসে। ঢাকার বিভিন্ন দোকানে পাওয়া যায় নাকি? হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্ট পাওয়া যায়। মার্কেট চক বাজারে যারা কেনে তারা হয়তো কোনো না কোনো ক্ষেত্রে ইম্পোর্ট করে নিয়ে আসে, আর আমরা যাতে কিনি সেও ইম্পোর্ট করে, তার থেকে আমরা এসব বিক্রি করতেছি। যদিও এবারে বাণিজ্য মেলায় 24টি দেশের অংশগ্রহণের কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে এসব বিদেশি প্যাভিলিয়নের অধিকাংশতেই দেখা গেছে দেশীয় ব্যবসায়ীদের। বর্তমান সময়ে এসে তাই মেলার আন্তর্জাতিক রূপ কতটা ধরে রাখতে পেরেছে, এমন প্রশ্ন ছিল মেলায় আসা দর্শনার্থীদের। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মালামাল এখনো চোখে পড়ে নাই, আন্তর্জাতিক মানের গুণাগুণ সম্পন্ন মালামাল আরো বেশি এনে রাখা উচিত। ওদের কথাবার্তা সবকিছু দেখে তো মনে হয় যে না বাইরের কান্ট্রি আন্তর্জাতিকই মনে হয়, কিন্তু পরে ইউজ করার পরে বোঝা যায় যে না, ইটস নট দ্যাট থিং। লোকাল গুলোই বেশি, আপনার বাইরের গুলো নাই। তো আগে যখন আসছি বিদেশি প্যাভিলিয়নগুলো বেশি ছিল, ভালো লাগতো, কিন্তু এখন তো এরকম দেখতেছি না। দেশি এবং মানসম্পন্ন বিদেশি প্রতিষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে এই মেলাকে পুরোপুরি আন্তর্জাতিক রূপ দেওয়া জরুরি বলে মনে করেন মেলায় আসা দর্শনার্থীরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 5 বছরেও শেষ হয়নি পর্যটন কেন্দ্র কুয়াকাটার মাস্টার প্ল্যানের কাজ, অথচ নিষেধাজ্ঞা রয়েছে বহুতল ভবন নির্মাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর। এতে করে কুয়াকাটায় গড়ে উঠছে না নতুন ভালো মানের কোনো হোটেল, মোটেল বা সরকারি বেসরকারি কোনো পর্যটন স্পট। অবশ্য কর্তৃপক্ষের দাবি শেষ হয়েছে মাস্টার প্ল্যানের কাজ, এখন শুধু দাপ্তরিক অনুমতির অপেক্ষা। বরগুনার এম এ আজিমের রিপোর্ট। সাগরকন্যা কুয়াকাটা, অশান্ত সমুদ্র আর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার নেশায় এখানে প্রতিদিন ছুটে আসেন শত শত পর্যটক। পর্যটন মৌসুমে পর্যটকদের ঢল সামলাতে পর্যাপ্ত হোটেল মোটেল নেই এখানে। বিশেষ দিনগুলোতে দুর্লভ হয়ে পড়ে এখানকার হোটেলের সিট। কয়েকটা ভালো মানের হোটেল আছে, কিন্তু সেখানে সিট পাওয়া অনেক কষ্টকর। বুকিং দিতে হয় মাসখানি 15 দিন 20 দিন 1 মাস আগে, আর অনেক সময় বুকিং দিলেও সিট পাওয়া যায় না এসে। চাহিদা থাকলেও নতুন হোটেল মোটেল নির্মাণ করতে পারছেন না এখানকার উদ্যোক্তারা। অনেকেই জমি কিনেও বছরের পর বছর ধরে বাধ্য হয়ে ফেলে রেখেছেন। এটার একমাত্র কারণ হলো যে তারা দলিলপত্র করতে পারে না, জমি কিনতে পারে না এবং জমি বিক্রয় করতে পারে না সাধারণ মানুষ। এটাকে যদি ছাইড়া দেয়, উন্মুক্ত করে দেয় যে এই জমিটা সরকারের দপ্তরের জন্য লাগবে এবং এইটা লাগবে না, তাহলে এখানের বেচা কিনাটা আপনার শুরু হয়ে যায়। অবশ্য উপজেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তার দাবি মাস্টার প্ল্যান চূড়ান্ত, এখন শুধু নির্দেশনার অপেক্ষা। আনুষ্ঠানিকভাবে এখনো পত্র আসেনি, তবে যেহেতু আমাদের ওই মাস্টার প্ল্যানটা চূড়ান্ত অনুমোদন হয়ে গেছে, অতএব আমি মনে করি এই মুহূর্ত থেকে বা জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি লাগে না। 2010 সালে কুয়াকাটা পর্যটন কেন্দ্রের উন্নয়নের স্বার্থে কুয়াকাটাকে পৌরসভায় রূপান্তর করে বর্তমান সরকার। পৌরসভায় রূপান্তরের পরে পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয় মাস্টার প্ল্যানের কার্যক্রম। আর মাস্টার প্ল্যান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এখানকার জমি বিক্রয়, ক্রয় ও নতুন ভবন নির্মাণের উপর দেওয়া হয় নিষেধাজ্ঞা। তাই গত কয়েক বছর ধরে থমকে আছে এখানকার উন্নয়ন। এম এ আজিম, সময় সংবাদ, কুয়াকাটা। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এই উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে যাচ্ছে সময়ের সংবাদ দল।
জানার চেষ্টা করছে সময় সংবাদ নিয়ে তাদের মতামত। এরই অংশ হিসেবে সকালে সময় সংবাদের দল যায় 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটে। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় দর্শকের কাছে অনুষ্ঠানের। এ সময় সাংস্কৃতিক প্রচার এবং প্রসারে কাজ করার জন্য সময় সংবাদকে ধন্যবাদ জানান দর্শকরা। সেই সঙ্গে সিলেটে আইন শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম অনেক সহযোগিতা করছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়া সময় সংবাদের সরাসরি সম্প্রচারের প্রশংসা করেন দর্শকরা। পাশাপাশি আবহাওয়ার সংবাদ প্রচারের পরামর্শ দেন তারা। আর্জেন্ট নিউজগুলা যখন আসে, মানে কোনো একটা ঘটনা ঘটলো, সরাসরি লাইভ চলে আসে। আইন শৃঙ্খলা রক্ষায় মানে মিডিয়া আমাদেরকে যে সহযোগিতা করে সেটা অব্যাহত থাকবে। নিউজ প্রচার হয় তখন বিজ্ঞাপনটা যখন ছোট হয়ে আসে স্ক্রিনটা, এটা যেন একটু বড় হয়। আমার কেন যেন মনে হয় যে সময়ে যদি আবহাওয়ার খবরটা দেয়া হয়, আমাদের ক্লাস ওয়াইজ যদি লেখাপড়ার জন্য কোয়েশ্চেন করা হয় বা SMS এর মাধ্যমে প্রশ্ন উত্তরের ব্যবস্থা করা হয় তাহলে ভালো হবে। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে তুষার ঝড় বন্ধ হওয়ায় সড়ক, রেল ও বিমান চলাচলে সরকারি নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। তবে তাপমাত্রা এখনও হিমাঙ্কের নিচে 6 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করায় স্থানীয়দের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর। তুষারঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29 জনে। এদিকে বিমানবন্দর চালু হলেও 1,500-এরও বেশি ফ্লাইট শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। নিউ ইয়র্ক থেকে TM মামুনের ছবিটি শিয়াবুদ্দিন কিস্তুর রিপোর্ট। বেশ কয়েকদিন পর নিউ ইয়র্কের সকালে সূর্যের উকিঝুঁকি, তবে চারিদিকে এখনো প্রকৃতির শ্বেত সন্ত্রাসের অস্তিত্ব। কিন্তু অদম্য নিউ ইয়র্কবাসী ঘুরে দাঁড়াতে ব্যস্ত আবারও। বেশিরভাগ সাবওয়ে ট্রেন, বাস ও বিমানবন্দরগুলো সচল করা হলেও যান চলাচলে সতর্ক থাকতে প্রশাসনের নির্দেশ অব্যাহত রয়েছে। এ অবস্থায় স্বস্তি প্রকাশ করেছেন দুর্যোগের বন্দি দশা থেকে মুক্ত প্রবাসী বাঙালিরাও। 2 দিন খুব খারাপ ছিল, এখন একটু অবস্থা খুব ভালো। আজকের দিনটা খুবই ভালো ফিল করতেছে। অনেকে বাইরে আসতেছে, কাজে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। রাস্তাঘাটও কিছু কিছু জায়গা ক্লিন করা হয়েছে, আর কিছু কিছু জায়গা হয়নি এখনো। খুবই দুর্ভোগ গেছে কালকে, তো আজকে অনেকটা স্বস্তি। তবে ভোলেননি ভয়াবহতম তুষার ঝড়ের অভিজ্ঞতা। আমার যদিও বিজনেস আছে ম্যানহাটনে, সেখানে আপনার কালকে রাতে ওপেন করতে পারিনি, কারণ হলো 12টা পর্যন্ত যাতে কেউ যাওয়ার সুযোগ হয়নি। যারা কাজ করে তারাও আসতে পারেনি। 2 ফিটের মতো স্নো যদি পড়ে, সেখানে মানুষজন আসার কথাও না ব্যবসাতে। কেটে গেছে অমানিসা, প্রাণ চাঞ্চল্যে ফিরেছে বিশ্বনগরী নিউ ইয়র্ক। কারো ভাগ্য অন্বেষণ, কারো বা স্বপ্ন পূরণে আবারও সামনে এগিয়ে চলা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের খবর। যুব বিশ্বকাপ মিশন শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে ব্যাট করে 8 উইকেটে 247 রান সংগ্রহ করে ইয়াং টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে বাংলার যুবাদের বোলিং তোপে পড়েছে ইংলিশ যুবারা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 7 উইকেটে 107 রান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 31 রানের মাথায় হারাতে হয় 2 ওপেনার সাইফ হাসান ও পিনাক ঘোষকে। এরপর জয়রাজ শেখ ও জাকির হাসান হাল ধরার চেষ্টা করেন, তবে টেইলরের জোড়া শিকার হয়ে জয়রাজ 22 আর জাকির আউট হন 24 রান করে। 91 রানে 5 উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে টেনে তুলে সাইফুল ও জাকের আলী জুটি। এই জুটিতে আসে 67 রান। শেষ পর্যন্ত সাইফুল হায়াতের 68 ও সাইফুদ্দিনের অপরাজিত 46 রানে চড়ে চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশের যুবারা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 3 রানের মধ্যে 3 উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। লা লিগায় দুর্বল রিয়াল বেটিসের কাছে হোঁচট খেল ফেভারিট রিয়াল মাদ্রিদ। রাতে তারা 1-1 গোলে ড্র করেছে রিয়াল বেটিসের বিপক্ষে। এই ড্রয়ের ফলে 21 ম্যাচে 44 পয়েন্ট নিয়ে টেবিলের 3য় স্থানে থাকলো মাদ্রিদিস্তানরা। অন্যদিকে বেটিসের সংগ্রহ 22 পয়েন্ট। সিরিয়াতে রোমার বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে জুভেন্টাস। নতুন কোচ জিদানের পরিকল্পনায় দুর্দান্ত সময় পার করছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু ম্যাচে 7 মিনিটে স্বাগতিক আলভেরো সিজোদোর দারুণ এক গোলে লিড নেয় স্বাগতিক রিয়াল বেটিস। গেল 6 ম্যাচ পর লিগে গোল পেল রিয়াল বেটিস। পিছিয়ে পড়ে গোছানো ফুটবল দারুণ আক্রমণ শানে জিদানের শিষ্যরা। ইনজুরির কারণে বেলের জায়গায় একাদশের সুযোগ পাওয়া হামেস রদ্রিগেজের কয়েক দফার চেষ্টা কাজে আসেনি। তবে দ্বিতীয়ার্ধের 71 মিনিটে করিম বেনজামের গোলে কষ্টার্জিত ড্রয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় অতিথি রিয়াল মাদ্রিদকে।
Betis. Now James. Cruz through the middle. James. Benzema 1-1. দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাসের সংকট, প্রচন্ড ঠান্ডা ও সরবরাহ লাইনে জরুরি কাজ চলায় চাপ কম বলছে তিতাস। চরম সংকটের পরও থেমে নেই অবৈধ সংযোগ। বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের, ৩রা মার্চ আদালতে হাজির হতে সমন জারি। এই মামলা রাজনৈতিক প্রতিহিংসার প্রকাশ, মন্তব্য মির্জা ফখরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ বিভাগের ২৯ ছাত্র জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য, জানালেন প্রক্টর। চলছে বহিষ্কারের প্রক্রিয়া। বিভিন্ন জেলায় তীব্র শীতে বিপর্যস্ত জীবনযাত্রা। গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড, বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। এবং দাবি আদায়ে পেশাজীবীদের কর্মবিরতিতে জিম্মি সেবা গ্রহণকারীরা বাধ্য হয়ে এই কর্মসূচি বলছেন আন্দোলনকারীরা। প্রতিবাদের ভাষা হিসেবে বিকল্প পন্থা বেছে নেওয়ার পরামর্শ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়ের।